শুধু দর্শক আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে। দীর্ঘ 17 বছর ছিলেন নির্বাসিত। 24 আগস্টের অভ্যুত্থানের পর নিজ মাতৃভূমিতে ফেরার পথ হলো সহজ। 25 ডিসেম্বর 2025 সালে ফিরলেন বীরের বেশে, পেলেন রাজকীয় সংবর্ধনা। দেশে ফেরার প্রায় 2 মাসের মাথায় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের মাধ্যমে রাষ্ট্রের দায়িত্ব নিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। সচিবালয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিসভার বৈঠকে দিলেন দেশ পরিচালনার নানা নির্দেশনা, ঘোষণা করলেন সরকারের 180 দিনের রোডম্যাপ। এর আগে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানিয়ে বলেন, শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যেই তার সরকারের কাজ শুরু হয়েছে। আবার তার এই ক্ষমতা গ্রহণের মধ্য দিয়ে শুরু হলো তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের নতুন অধ্যায়। আর নতুন সরকারের যাত্রা শুরুর মাধ্যমে অবসান হলো আলোচিত সমালোচিত ডক্টর ইউনূস সরকারের 1.5 বছরের সময়কাল। দর্শক, তাই আজকে আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি তারেক রহমানের শুরু, ইউনূসের বিদায়। এই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং আলোচনা হবে সমসাময়িক বিষয় নিয়ে। আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন রুহিন হোসেন প্রিন্স, সাবেক সাধারণ সম্পাদক সিপিবি। রুহিন হোসেন প্রিন্স, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমার মায়ে আছে মোস্তফা কামাল, সিনিয়র সাংবাদিক ও লেখক। মোস্তফা কামাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন। বলছিলাম তারেক রহমানের শুরু, ইউনূসের বিদায়, এই বিষয়টি নিয়ে আলোচনা হবে সময়ের বিষয় নিয়ে। প্রথমে একটু রুহিন হোসেন প্রিন্সের কাছে একটু যেতে চাই। রুহিন হোসেন প্রিন্স, নির্বাসিত জীবন থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। যদি বলি কিভাবে বিশ্লেষণ করে কিভাবে নির্বাসিত জীবন থেকে একজন দেশের প্রধানমন্ত্রী হলেন, কি চড়াই উতলায় পার হলো, এবং আজকের দিনে যে প্রথম দিন তিনি সচিবালয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী হিসেবে, যদি বিশ্লেষণ করতে বলি কি বলবেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসলে তো নতুন আমাদের দেশে নতুন সরকার এবং তার টিম আজকে যাত্রা শুরু করেছে। আমি টিম শব্দটা বলতে চাই, বিশেষভাবে ধন্যবাদ জানাই, শুভেচ্ছাও জানাই। আমার বিবেচনায় একটু খেয়াল করবেন, আমার ধারণা এটা আমার না, আমরা সাধারণভাবে যারা একটু চিন্তা করে সবারই বিবেচনা, একটা কঠিন পরিস্থিতির মধ্যেই কিন্তু এই ধরনের দায়িত্বভার নিতে হচ্ছে, এটা একটা। দ্বিতীয়ত, আপনি যে ব্যক্তিটির কথা এখানে শুরু করলেন, যিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন, আমি বলবো তিনি, তার সম্পর্কে ব্যক্তি সমালোচনা অন্য বিষয় আমি আজকে নাই বা গেলাম, কিন্তু তিনি বিশেষ কারণে নির্বাসিত ছিলেন, সেটা বিবেচনায় রাখতে হবে। সেই জায়গায় যাওয়ার আগে তার শারীরিক মানসিক যে দীর্ঘ ব্যত্যয়গুলো হয়েছে, তারপরে চলে আসার পরে এ ধরনের একটা বিশেষ পরিস্থিতিতে কঠিন সময় দায়িত্ব গ্রহণ, এটা একটা বিশেষ ধরনের চ্যালেঞ্জ। আসলে এটা অল্প কথায় বলা বা এটা একটা কঠিন, আমার ধারণা ওনাকে জিজ্ঞেস করলেও দেখবেন উনি অল্প একটু বলবে যে না, আমি তো এটা বলি নাই, এটা বলি নাই, এটা বলি নাই, এরকম একটা জায়গায় যাবে। কিন্তু এইরকম একটা জায়গায় তারা দায়িত্ব নিলেন। তা আমি জিনিসটাকে আবার দেখতে চাই যে যারা মানে বিশেষ করে রাজনীতির মানুষ আমরা যারা এই ধরনের দায়িত্ব পালন করতে চাই, সেটা তো চ্যালেঞ্জিং কাজটাই করতে হবে মানুষের জন্য। এখন আমার ছোট্ট হিসাব, এইরকম একটা পর্যায়ে এসে যিনি দায়িত্ব নিলেন, তার কাছে এই চ্যালেঞ্জটা উত্তরণের জন্যে অন্তত পক্ষে যদি 2-3টে দিক খেয়াল রাখেন, তাহলে কি পারলেন না তার থেকে আমার ধারণা মানুষ বলতে পারবে যে উনি চেষ্টা করেছেন। তার একটা কি, প্রথমে আমি না আমরা, মানে টিম ওয়ার্কটা করছেন কিনা, তাহলে দায় একার না, টিম। 2, ধরুন আগে এটা বলা উচিত যে এটা তো আমার মতো চলবে না, আমি কমিউনিস্ট পার্টি বাম জোট আমাদের একটা আইডিয়া দিয়েছে, উনি বিএনপি, তার একটা মুক্তবাজার অর্থনীতির ধারায় দেশে তার একটা আইডিয়া আছে, সুতরাং আমি তো আমার প্রত্যাশা এরকম জায়গা থেকে করব না, আমি তার জায়গা থেকে যতটুকু সেই প্রত্যাশা করবে। এবার মূলত 2 নম্বর যেটা বলতে চাই সেটা হচ্ছে জনগণ। যদি সেই জনগণ মানে তো অধিকাংশ জনগণ, এটা মনে রাখতে হবে। এবং আমাদের বাংলাদেশে যেটা ঘটে গেছে, যখন এই ধরনের ক্ষমতায় যেই যাক না কেন, সে তার নিজের থিওরি, নিজের কাজটা মাথায় রাখে, কিন্তু আলটিমেটলি এটা চলে আসে ব্যক্তি, গোষ্ঠী বা দলীয় স্বার্থটা প্রধান হয়। তা এর থেকে কালকেই সব শেষ হয়ে যাবে আমি তো আশা করছি না। ন্যূনতম যদি ওই বিবেচনাটা মাথায় রাখতে পারেন,
তাহলে এই চ্যালেঞ্জ মোকাবেলায় এক ধাপ অগ্রগতি বলে আমি মনে করি। জি। এইবার আসে আজকে যতটুকু আমি দেখলাম, কারণ সবটা তো আর প্রতি মুহূর্তে আমার অন্যান্য রাজনৈতিক কাজের মধ্যে একটা কঠিন হয়ে যায়। তাতে যেমন প্রথম দিন এটা বৈঠক তো করলেন, ঠিকই আছে, এবং সেক্ষেত্রে শুনলাম যে রমজান মাস এটা তো একটা চ্যালেঞ্জ অবশ্য, সেটা ঠিকই বলেছেন যে এইখানে আমাদের জনজীবন এবং আমাদের বিএনপির জেনারেল সেক্রেটারি যেটা বলেছেন মব সন্ত্রাস, এটা আর সহ্য করা যাবে না। ষষ্ঠ দায়িত্ব তিনিও বলেছেন, কারণ যেটা আমি প্রথম দিন থেকে বলে আসছি, আমার বিবেচনা এটাই অগ্রাধিকার। মানুষের জনজীবনের শান্তি ফিরে আনতে বলতে হবে আইনগতভাবে সব চলবে, মবের উচ্চারণ চলবে না, এটাই। এবং দুর্ভাগ্য কিছুদিন আগে যারা মবকে প্রেশার গ্রুপ অন্য বলেছে, আজকে তারা দেখি মবের বিরুদ্ধেই বলছে যে এইখানে মব কেন। কিন্তু আমি পরিষ্কার করে বলি, যত বড়ই অন্যায় কাজ কেউ করুক না কেন, মব কারোর বিরুদ্ধে করা যাবে না, আইনের জায়গায় যেতে হবে। তারা সেটা বলেছে। রমজান, আমরা আমাদের দেশের মানুষ আমরা জানি, এবং এইখানে আসলে খাদ্যপণ্য দরকার হয় বেশি, এটা সংযমের মাস বললো, এটা অনেক বেশি বিষয় আছে। তা সেইখানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিদ্যুৎ একটা বিষয়, এই সমস্ত যেটা বলেছেন ঠিক। সবচেয়ে আর একটা গুরুত্ব আমি দিতে চাই, সেটা দেখলাম যে আপনিও টাইটেলে বললেন 180 দিন, আমরা এটা জানতে পারিনি। ঠিক আছে, জানা জরুরি না। আমি যেটা বলি যে একটা টিম তারা যদি এই বিবেচনা করে করেন যে ওকে আমি শুরুতে আমি 180 দিনের একটা রোডম্যাপ করলাম, সবার কথা বলে করা যাবে আমি তো ভাবছি না, ধরুন ওইটার মধ্যে আমরা হয়তো থাকলে অন্য ভাবতে পারি, আমি তার মধ্যে ঢুকতে চাই না। তো ওই রকম করে যদি চিন্তা করেন, ওটা সামনে আসলে কিন্তু দেখবেন মানুষও বলবে যে আপনি অগ্রাধিকার এই সময় এটা 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 দিতে পারতেন। তারপরে তারা যদি রিসাবল করে আগায় এবং পুরো টিম যদি মনে করে 180 দিন পরে মূল্যায়ন নেক্সট পদক্ষেপ নেবে, আমি সেইটাও বর্তমানে যে প্রেক্ষিতে বললাম, একটা সংকটের থেকে মহাসংকট, মানে এর আগে কর্তৃত্ববাদী স্বৈরাচারী শাসকদের হাত থেকে মুক্ত হওয়ার পরে অন্তর্বর্তীকালীন সরকারও আর একটা মহাসংকট আমার বিবেচনায় রেখে গেছে। এবং তার আজকে দেখলাম একটা পত্রিকা একটা হেডলাইন, মানে ওই যে এখন ফটো কার্ড করে, যেটা করেছে খুবই অ্যাপ্রোপ্রিয়েট, আমি মপটপগুলো তো বাদই দিলাম, লিখছে যে উনি যাওয়ার আগে দেশের দারিদ্র্যের পরিমাণ বাড়িয়ে দিয়ে চলে গেছে। সেইটাও একটা দরকার, সে নিয়ে আলোচনা করা যাবে, তবু একটু তুলে রাখি। দেখেন, এইটাই অন্য তো আছেই, যে মানুষের এই সময় তো আগে ছিল ভয়ের রাজত্ব, যেটা এই সময় একটা মবের রাজত্ব হয়েছিল, আরও বেশি ভয়। তাহলে সেইটা থাকলে তো মানুষ অনেক সময় না খেয়ে থাকলেও যদি একটু শান্তি, ঘুমানোর গাছতলায় শান্তি থাকে, সেটাও হয়। তাহলে এদিকে দারিদ্র্যও বাড়লো, ওই জটিলতাও থাকলো। তা সেই উদ্ধারের জন্য ওনারা প্রথম দিনই যতটুকু শুনলাম সেটা একটা দিক। আর একটা আমি দেখলাম, এটা আমি খুব ভালো বুঝতে পারিনি, যদি তিনি এই যে যানজটের বিষয়টা আছে সেইটাকেও দেখলাম যে একটা নির্দেশনা দিয়েছেন এবং গাড়ির বহর কমিয়ে দিয়ে এই কাজগুলো করছেন। এইটাও কিন্তু ঢাকা শহরের জন্য খুবই জরুরি, খুবই জরুরি ভাই। কালকেই শেষ হয়ে যাবে আমি তা মনে করি না, কিন্তু চেষ্টা করছেন আত্মকেন্দ্রিক সবার জন্য। সেইটা যদি শো করতে পারেন, ওনার সাথে আমাদের যতই পলিটিক্যাল দূরত্ব থাকুক না কেন, আমরা এটাকে পজিটিভ ভাবেই আগাতে চাই। ধন্যবাদ আপনাকে মোস্তফা কামাল। যদি অনেকগুলো কথা বলেছেন তারেক রহমানের বিভিন্ন উদ্যোগের কথা বলেছেন, যদি আপনাকে এভাবে বলতে বলি 17 বছরের আগের তারেক রহমান এবং আজকের তারেক রহমান যদি মূল্যায়ন করতে বলি, কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ আপনাকে। প্রিন্স ভাই বিএনপির বিপরীত রাজনীতি করেন, তো বিপরীত রাজনীতি করতে হলে সমালোচনা করতে হবে তা কিন্তু নয়। তো ওই দিনটাও কিন্তু পাল্টে গেছে, খেয়াল করেছেন, তিনি সাফল্য কামনা করেছেন এবং আন্তরিকভাবেই করেছেন। আমি যতটুকু এই মিনিটখানেকেও বুঝতে পেরেছি, বাংলাদেশের মানুষেরও মনোজাগতিক একটা পরিবর্তন কিন্তু হয়ে গেছে। তো তারেক রহমান সাহেব 17 বছর আগে শুধুই মজলুম ছিলেন, নির্যাতিত নিপীড়িত ছিলেন, চরম নির্যাতিত, চরিত্রে কলঙ্ক দেয়া থেকে শুরু করে বদনাম, অপমান এবং ভবিষ্যতেও যেন একটা খলনায়কের জায়গায় তারা রাখা যায়, রাষ্ট্র থেকে যখন এই অপচেষ্টা হয়েছে সেটা তিনি উতরিয়েছেন, ওভারকাম করেছেন। চারটেখানি কথা নয় কিন্তু, তাও রাষ্ট্র বলতে ওই রাষ্ট্রটা চালিয়েছে কে? বাংলাদেশের ওই সময়ের বা এখনও নাই বললাম বিশাল দল আওয়ামী লীগ, প্রাচীন দল আওয়ামী লীগ। তো সেটা তিনি ওভারকাম করে যখন দেশে আসতেন, আমরা একটা ভিন্ন হাইপ কিন্তু দেখলাম, যে একটা উচ্ছ্বাস। দিন কয়েকের মাথায় কিন্তু বেদনা, তিনি তার মাকে হারালেন, উচ্ছ্বাসের মধ্যেই বেদনা। তারপরে আসলো নির্বাচন, নির্বাচন হেলে দুলে একটি আসনেও পাশ করতে পারেনি বিএনপি, একটি আসনেও নয়। খেয়াল করেন কিন্তু বিষয়টা, এবার নির্বাচনে বিএনপির যিনি প্রধান তিনিও কিন্তু নির্ভারে পাশ করতে পারেননি, বরং তার একটা আসনও ঝুঁকিতে পড়ে গিয়েছিল। আবার বিরোধী দল জামাত ইসলামের যিনি প্রধান তার নিজের আসনও ঝুঁকিতে পড়ে গিয়েছিল। অর্থাৎ চরম লড়াই করতে হয়েছে। মানে ঝুঁকি মুক্ত হলে কি হবে? ঝুঁকিমুক্ত এখনো হননি কেউই,
কেউই ঝুঁকিমুক্ত হননি। এবার যখন ক্ষমতায় অভিষেক ঘটল তার, খুব একটা স্পর্শকাতর সময়ে, রমজান প্রতি বছরে আসে, আসবে, যাবে, কিন্তু রমজান বাংলাদেশে যত না ধর্মীয় আনুষ্ঠানিকতা, বরাবর দেখা গেছে এটা রাজনৈতিক আনুষ্ঠানিকতাও হয়ে যায়। বিশেষ করে গেল রমজানে হয়তো একটু স্বস্তিতে ছিলাম তার আগেরটার চেয়ে। আওয়ামী লীগের আমলের শেষ দিকের রমজানগুলোতে আপনাকে একটু মনে করিয়ে দিতে চাই, নিশ্চয়ই আপনার মনে থাকার কথা, যে বেগুনের বদলে পেঁপে দিয়ে কি করা যায়। রেসিপি কিন্তু শুনতে হয়েছে রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে, অনিবার্য পরিণতি, যে মরিচ কিভাবে রাখা যায় ফ্রিজের মধ্যে অনেক দিন, ডিম কিভাবে শুকিয়ে রাখা যায়, এই যে নানান রেসিপি, এমনকি কাঁঠাল দিয়ে কি খাওয়া যায়, এই ধরনের বয়ানগুলো বা এই ধরনের রেসিপিগুলো আমাদের রমজানের পূর্বাপরে বেশি শুনতে হয়েছে। তার মানে শেখ হাসিনা কি জোকস করেছিলেন? খেজুরের বদলে বড়ই খেতে বড়ই খেতে বলেছিলেন। শেখ হাসিনা কি এগুলো শখে করেছিলেন বা কমিক করেছিলেন? না, বাস্তবতা ছিল বড় নিষ্ঠুর, সামলাতে পারছিলেন না। ঠিক এবারের সরকারটা কিন্তু রোজা মুখে শুরু হচ্ছে, একদম রোজা মুখে, আগামীকাল থেকেই সম্ভবত মাহে রমজান। তো আজকে এরকম দিনে সেন্সিটিভ কিন্তু ছোট্ট ছোট্ট কিছু জিনিস, লেবুর হালি কত, সেটাই যেন জাতীয় ঘটনা, বেগুনের কেজি কত, এটাই যেন জাতীয় ঘটনা। আজকে লেবুর হালি 120 টাকা। তো রমজানের সবচেয়ে প্রয়োজনীয় অনুষঙ্গ কিন্তু। জি, কিন্তু আবার সবচেয়ে প্রয়োজনীয় না হলেও রমজানে পেঁয়াজও অনুষঙ্গ হয়ে যায়, কখনো মরিচও হয়ে যায়, হয়তো এত জরুরি না, কিন্তু এটা আবার জোর দিয়ে বলতেও পারবেন না, ভিন্ন ট্যাগ পড়ে যাবে গায়ে, যে আপনি রমজান বিরোধী হয়ে যাবেন সোজা। তো আসলে মানে রমজানটাকে আপনি চ্যালেঞ্জ মনে করছেন অবশ্যই, বিএনপির, যেটা তারেক রহমান সাহেব অ্যাড্রেস করেছেন, জি, এবং এরই মধ্যে বার্তাও দিয়েছেন নিত্য পণ্যের, দ্রব্যমূল্য কমানোর বিষয়। আবার যানজটের দিকে দিয়েছেন, অর্থাৎ তার হোমওয়ার্ক প্রচুর। তো 180 দিন যেটা বলেছেন, 180 দিন অনেক দিন নয়। আপনি যখন 17 বছর 7 মাসের সাথে তুলনা করবেন, 180 দিন কোনো দিনে নয়। কিন্তু আবার বাস্তবতা হচ্ছে বাংলাদেশের একদিনও সহ্য করতে চায় না। আপনার যে কোনো কিছু নিয়ে মন্তব্য করা, প্রয়োজনে ট্রল করা, ফটোকার্ট করা, সমাজের যোগাযোগ মাধ্যম খুবই স্ট্রং। জি। তো এটা এক ধরনের সরকারের উপর চাপ যেমন পড়বে, আর সমান্তরালে যেটা প্রিন্স ভাই বলছিলেন, আমি শুধু মবের মধ্যে থাকতে চাই না, অর্থাৎ অন্যায় কার্যক্রম যেন না চলে, বিশেষ করে সোজা সাদামাটা বাংলায় ওগুলো মব। আমি গণমাধ্যম কর্মী হিসাবে বলতে চাই, আপনি শাহবাগ দাঁড়িয়ে গেলেন মনের ইচ্ছা মতো, গোটা জাতিকে পরিচালনা শুরু করলেন, সকাল 9টায় সবাই দাঁড়িয়ে থাকবেন এক জায়গায়, মতিঝিল শাপলা চত্বরে দাঁড়িয়ে যাবেন, বাংলা মোটর রূপায়ণ টাওয়ারের সামনে দাঁড়িয়ে যাবেন, এগুলো কিন্তু একটু ধাঁচ ভিন্ন, প্রত্যেকটাই মব। মানুষ এগুলো পছন্দ করে না। একটা নির্বাচিত সরকার আছে, একটা শক্তিশালী বিরোধী দল এবার আছে, ইচ্ছে করলে মানুষও যদি একটু ধৈর্য ধরে, মানুষের আকাঙ্ক্ষার পারদ অনেক উপরে, কারণ নির্যাতিত হতে হতে সবাই হয়েছে যার যার মতো, প্রতারিত হতে হতে, ঠকতে ঠকতে, ব্যঙ্গ তামাশার শিকার হতে হতে মানুষ এখন রাষ্ট্রটাকে একটা গণতান্ত্রিক অভিযাত্রায় চায়। আর তারেক রহমান সাহেবের যেটা খুব ভালো লক্ষণ দেখা গেল, যে তিনি একাই 100 জন হওয়ার একটা চেষ্টা তার মধ্যে নেই, বরং 100 জনকে এক করার একটা প্রবণতা কিন্তু বরাবরে দেখছি, নির্বাচনের পর আমরা আরও বেশি করে দেখছি। এতে করে তার ব্যর্থ হওয়ার সুযোগ কম, আর ব্যর্থ হওয়া যাবে না, তার ব্যর্থ হওয়ার সুযোগও নাই, কারণ নয়তো আমরা আরেকটা বাজে পরিণতি দেখব। ধন্যবাদ আপনাকে। আপনি চ্যালেঞ্জের কথা বলেছিলেন, রহিন হোসেন প্রিন্স, আপনিও একটা চ্যালেঞ্জের কথা বলেছিলেন। আসলে এই সরকারের সামনে আমার যে একটা মানে অবজারভেশন, এটা হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধার, প্রশাসনিক সংস্কার, অর্থনৈতিক পুনর্গঠন, সুশাসন প্রতিষ্ঠা, এই বিষয়গুলোকে আপনি চ্যালেঞ্জ মনে করেন কেন বিএনপির জন্য সামনের সরকার, বা আপনি আবার নতুন কি চ্যালেঞ্জ মনে করছেন যে এই সরকারের আরো কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বলে মনে হয়? না, একটা আপনি তো বললেন যেটা গণতন্ত্র, অর্থনীতি, সুশাসন, আসলে এই কথাগুলোর মধ্যে সবই আসে, এগুলো তো চ্যালেঞ্জ। কিন্তু ওই যে বললাম যে 180 দিনে তো অগ্রাধিকার দিয়ে জায়গাগুলো করতে হবে, এটাই ব্যাপার। আমাকে যদি বলেন রিপিটেশন হলে আবারও বলছি যে প্রথমে হচ্ছে এই যে আমাদের মধ্যে, আমি এই কথাটা আবার একটু পেছনে ফিরেই সামনে আসতে হয়, যে আকাঙ্ক্ষার মধ্য দিয়ে আমরা আসলাম 24-এ, সেই আকাঙ্ক্ষার সংকট তৈরি করলো কিন্তু অন্তর্বর্তীকালীন সময়ে। তাহলে আপনাকে ওই পেছন ফিরে ওইখান থেকে শুরু করতে হবে এবং এইখানকার জটিলতা দূর করতে হবে। যে আগে যে কেউ কোনো, ভাই খুবই কারেক্টলি বলছে যে হুটহাট করে কোনো কিছু করে কোনো আইন দেখানো যাবে না, এইটা চলবে আইনের গতিতে। এইটা একটা, আপনি যদি বলেন চ্যালেঞ্জের জায়গা, এটাই, সেটাকে আপনি ডেমোক্রেসির চ্যালেঞ্জের একটা ছোট পার্ট হলে বলতে পারেন। আরেকটা বড় চ্যালেঞ্জ দেখেন এইখানে, বিশেষ করে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী,
আমি তো খুবই দেখেছি। প্রাসঙ্গিক, খুবই আমি তো প্রাসঙ্গিক। দেখেছি এটা কিন্তু অগ্রাধিকার আপনি আইন শৃঙ্খলার সাথে দেখেন, এটা আমি বলেছিও টেলিভিশন অনেক সময় বলতে খারাপও লেগেছে। আমি দেখছি যে পল্টন মোড়ে আমার পার্টি অফিসের ওইখানে হেঁটে আসছে একটা ট্রাফিক ভাই, কথা বলছে, কেউ শোনে না। আমার দু একদিন যে শ্রমজীবী মানুষ আমার তাকেও ডেকে ধমক দিতে হয়েছে যে এই শোনো না কেন। তখন উনি এসে দেখি ও কাতর, কই কি করবো বলেন তো স্যার, মানে আমি যেটা জীবনেও কোনোদিন দেখিনি, এটা আমরাও তো দাঁড়াই। তাহলে এই জায়গাগুলো, তারপরে আমাদের এই যে পুলিশ যে হত্যাকাণ্ডগুলো ঘটেছিল তার ট্রমার মধ্যে আছে, সেইখানকে তো আপনাকে পুনরুদ্ধারের জায়গা করতে হবে। আপনি দেখেন মানে একই সাথে অনেকগুলো কাজের মধ্যে, সেইটা না হলে তো আপনি এই কাজগুলো পারবেন না। আপনি ধরুন প্রসঙ্গক্রমে খালি বলি, নির্বাচনে আমাদের সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর একটা কঠোর অবস্থান ছিল বলেই যতটুকু পজিটিভ সেটাই তো হতে পেরেছে। শেষ দিন আমার বিবেচনা, আমি নির্বাচনের সময় বলেছি ওইটা শেষ 7 দিন আগে থেকে জি, জি। ভূমিকাটা, সেই জায়গাটাই এইটা একটা বড় চ্যালেঞ্জের জায়গায় মনে করি। একই সাথে একটা চ্যালেঞ্জ এটা মনে রাখতে হবে, ডেমোক্রেসির সাথে আমাদের দেশ কোনটা, যেটা আপনি আজকেই বললেন। উনি স্মৃতিসৌধে আহ, উনি মানে ওনার টিম ফুল দেওয়ার পরে যে কথাগুলো বলেছেন, যে মুক্তিযুদ্ধের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের যেটা বলেছেন, তো দেখেন আমাদের কিন্তু একেবারেই 5 তারিখে, যেটা আমরা কিন্তু তখনই বলেছি, আমি বলি যে কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে আমরা বলেছি, আমরা গণ অভ্যুত্থানের পরপরই যে এই পূর্ণ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার স্টেটমেন্ট দিয়ে বিকালে বাসায় ফিরে যখন দেখলাম, তখন আমরা বলেছি তখন যে মুক্তিযুদ্ধ ইতিহাস ঐতিহ্যের পরে আক্রমণ রুখে দাঁড়াও। তাহলে আপনি কিন্তু এইটার সাথে এই সিগন্যালটাও দিয়ে এইখান থেকে যে ঠিক আছে আমরা এটা পুনরুদ্ধার করব, এই সংকটগুলো হতে দেবো না, কারণ বাংলাদেশ তো সেই জায়গাটাকে আপনি থেকেই, এবং ডেমোক্রেসির বাইরে কোনো কিছু চলবে না, এইটা করা দরকার। আমি দেখলাম, যদিও আমি বললাম যে সবটা না শুনেও বলা কঠিন, দেখলাম আইনমন্ত্রী তিনি বলেছেন বিচারের সম্পর্কে, আমাদের আগেই বললাম যে মবের ব্যাপারে ফখরুল ভাই বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আবার ওই যে সচিবালয়ের যে পে স্কেলের বিষয়, সেখানে দেখলাম বলেছে পরীক্ষা করে দেখা, আমার অর্থনীতির জায়গায় সবটাই আছে। এই জায়গায় আমি খালি একটা কিটিক করে এই কথাটা বলি, আমি কালকে থেকে দেখলাম, আমি না আমার বলতে চাই না, কারণ আজকে প্রথম দিকে এটা বলতে চাই না, আমাদের এই ভাইদেরও যারা মন্ত্রী বা দায়িত্ব পালন করেছে, আমরা তো কম বেশি চিনি, দু একজন ছাড়া তো সবই চিনি, সবাই কাকে না চেনা চিনি। জানা। একটু বলবো যে তাকেও তার যে যিনি দায়িত্বে আছেন তার তো অফিসিয়াল টিম আছে, হুট করে একজন করেই ফোন ধরে একটা কিছু করলাম ওইটা না করে, তিনি জিনিসটা ঠান্ডা মাথায় ওকে আমি কোনটা করব, তারপরে তার টিমকে বুঝিয়ে কিন্তু করতে হবে, কারণ উনি একটা কিছু বললেই পারবেন না। ধরুন এই যে আয়োজন করেছে, আপনি তো একা পারবেন না, আপনাকে পুরো টিমকে আস্থায় নিয়ে সাথে নিয়ে করতে হবে। সুতরাং কোনো একটা ত্রুটি যদি আমরা দুইজনই বলি, আপনার সাথে সাথে এখান থেকে কোনো মাতবাড়ি না থাকে, বলা হচ্ছে আচ্ছা ভাই আমি দেখছি, পরে টিমকে বলে সমাধান। আমি এই জন্য ওনাদেরকে বললাম, আমি গতকাল সেটা আমি মন্তব্য করলাম না, দুই একটা মন্তব্য আমার কাছে মনে হয়েছে যে ওই মন্তব্য খুব শুনতে ভালো লাগে, কিন্তু কাজটা না হলে সংকট হবে। তাহলে সেই জায়গায় গণতন্ত্র উদ্ধারের, আর যেটা বলেছেন অর্থনীতির পুনরুদ্ধার তো একটা জরুরি কর্তব্য, সেইটাও আমি মনে করি। আমি দেখলাম ওনারা মুক্তবাজারের ধারায় থাকলেও যাকে দিয়েছে, এবং বিশেষ করে কথাটা আমার বলাটা, ওই যে ভাই বললেন যে আমি তো একটু পার্টি করলেও, কিন্তু আমি বললাম যে ন্যূনতমটা তো আমি চাই, আমি কিন্তু চাই না যে আমি তো, তারা তো সোশ্যালিস্টের ধারায় যাবে, আমি চাই না, মুক্তবাজারের ধারায় যতটুকু সম্ভব। ওইখানে দেখলাম যে ইকোনমিস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর রাশেদ আল তিতুমিরকে দায়িত্ব দিয়েছে, ভালো, তার তো আমরা কতগুলো পজিটিভ জায়গা জানি, চিন্তা চেতনা সবটা না মিললো, তো এইটা যদি তারা আস্থায় নিতে পারে, নেবে কিনা আমি জানি না, না নিলে 180 দিন পরে তখন তো অন্য কথা বলতে হবে, এইটা করতে হবে। আর সুশাসনের কথা যেটা বলছেন, এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সুশাসনের সাথে জড়িত হচ্ছে যে আমি, ওই যে বলে না আইন অন্ধ, জি, তাই তো কথাটা ঠিক বললাম তো, আইন অন্ধ, ওনাদেরকে বলতে হবে আমরা অন্ধ, এইখানে আমি কোনো ব্যক্তি দেখব না, কোনো গোষ্ঠী দেখব না, আমি আইনের মতো চলবে। কারণ এই চ্যালেঞ্জগুলো গুরুত্বপূর্ণ। এর সাথে বলি, যেটা কিন্তু আলোচনা একটু আসছে, একেবারে তারা করে নাই তা না, এবং এখানে অনেক পলিটিক্যাল লোকজন আমরা দীর্ঘ পথে কিন্তু একই সাথে অতিক্রম করেছি, বিশেষ করে কর্তৃত্ববাদ স্বৈরাচার বিরোধী আন্দোলনে, তাতে যে কথাটা আমরা বলার চেষ্টা করেছি, সেইটা ওনারা যদি একটু মনে রাখেন, তাহলে সেইটা একটা পজিটিভ হবে। সেটা হচ্ছে সব কিছুতে স্বচ্ছতা থাকতে হবে, জবাবদিহিতা থাকতে হবে, আর কোনো সংকট হলে অন্তত পক্ষে জনগণের অংশগ্রহণ সবসময় করতে পারলে ভালো, সেটা না পারলেও যদি অংশগ্রহণটা কিছুটা হলেও করতে পারেন, তাহলে এই চ্যালেঞ্জ যতটুকু মোকাবেলা করলেন, পরবর্তী ধাপ কি হবে এইটাও বিবেচনা করে আগাতে পারবেন। শেষ বক্তব্য এইটাকে বলে দিয়ে এর সাথে জড়িত, এই কাজগুলো করতে গেলে যে টিমের কথা বলছি, তাদের সার্বক্ষণিক অ্যাটেনশন এই কাজগুলোর মধ্যে থাকতে হবে, এবং কিভাবে পার্লামেন্ট মেম্বাররাও আইন প্রণয়ন সহ সমস্ত কাজে আসতে পারে। যে অতীত দিনে পার্লামেন্ট মেম্বার মানে আচ্ছা আজকে আমি পার্লামেন্ট হয়েছি, ব্যবসা এলাকার ওটা কী করতে পারো, কোথায় যাব, কি করব, এই জায়গাতে ওনাদের কিন্তু এই টিমকে 300 জনের উপরও এই ধরনের একটা, আমি নজরদারি শব্দটি উল্লেখ করলাম,
যদি কিছুটা করে একটা মোটামুটি এই বুর্জুয়া দল হিসাবে তার ব্যবস্থার মধ্যেও একটু হলেও পজিটিভ রেখা পাত করতে পারে, আমি সেইটাকে একটা বড় অগ্রগতি হিসাবে দেখব। কে মিরপুরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করতে গিয়ে জামায়াতের আমির তিনি বলেছেন জুলাই সনদের বাস্তবায়ন না করলে কোনো ছাড় দেওয়া হবে না। তিনি এই ঘোষণা দিয়েছেন। আগামী দিনগুলোতে আসলে কি সংসদ উত্তপ্ত হবে নাকি রাজপথ? দুটাই উত্তপ্ত থাকবে, এই বার্তা পরিষ্কার। কারণ জামাতে ইসলামী এরই মধ্যে বা গত 15-16 বছরে তাদের যে সাংগঠনিক বিকাশ ঘটাতে পেরেছে, ওই তথ্য লুকানোর কোনো সুযোগ নাই। আপনি পছন্দ করেন আর অপছন্দ করেন, যেটা নির্বাচনের মাঠেও দেখেছেন। তো আবার জামাত ইসলামী কিন্তু অত্যন্ত জনসম্পৃক্ত হওয়ার চেষ্টা বেশি করছে। কারণ কি, যার যেটাতে ঘাটতি থাকে সে কিন্তু সেটা বেশি করে করে। তো আপনি খেয়াল করেছেন জামাত ইসলামী কিন্তু নির্বাচনের আগেই একটা ডিক্লারেশন দিয়েছিল যে এবার এটা খুব পালস বুঝেই, মানুষের পালস বুঝেই করেছে, অবশ্যই করেছে, যে তারা এমপি হওয়ার পরে ক্ষমতায় যাক বা না যাক, তারা ওই ডিউটি ফ্রি গাড়ি নেবে না, প্লট নেবে না। প্লট নেবে না। একটা পর্যায়ে দেখেন বিএনপিও করেছে। তার মানে কি, লক্ষণ কিন্তু ভালো। কারেক্ট। অর্থাৎ মানুষের কাছে যাওয়ার চেষ্টা, মানুষ এইসব আলাপগুলো কিন্তু করে। আবার জামাত ইসলামী কোটি কোটি টাকার চেয়ে এই জিনিসগুলোকে বেশি ধরে, হাজার কোটি টাকা লোপাট হয়। হ্যাঁ, কিন্তু এগুলোতে খেয়াল এই করে ছোট্ট বেশি। জিনিসগুলোতে মানুষ খেয়াল। জামাতে ইসলামীর আমির নির্বাচনের পর দিনে সম্ভবত অথবা একদিন পর নিজে মই এনে বিভিন্ন জায়গা থেকে পোস্টার তাদেরগুলো ছিঁড়ে নিয়েছেন। অর্থাৎ পরিষ্কার রাখার একটা অভিপ্রায়ের বার্তা তিনি দিয়েছেন। আমরা খেয়াল করেছি বিভিন্ন জায়গায় বিএনপির কোনো কোনো আসনে এমপিরাও সেটা করেছেন। তো অর্থাৎ এই যে প্রতিযোগিতাটা, এটা কিন্তু আমাদেরকে ভালো বার্তা দিচ্ছে। তারপরে জুলাই সনদ নিয়ে যেটা, সেটাকেও বলবো যে বিএনপি তো সেটাকে অস্বীকার করছে না, কিন্তু যে সরকারে যায় তার দায়িত্ব কিন্তু বেশি। যে অপোজিশনে থাকে সে যে কোনো কথা যে কোনো সময় বলতে পারে। বিএনপি সেটা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে করতে চাচ্ছে না তা কিন্তু নয়। তো এরকম একটা জায়গায় সংসদ উত্তপ্ত থাকবে, নমুনায় বোঝা যাচ্ছে যে জামাত অত্যন্ত যন্ত্রণা দেবে। আমি সাদামাটা বাংলা একটা বললাম। প্রশ্ন করে রাখি, কারণ আমার কাছে সময় কম। যেহেতু আজকে জহিরুদ্দিন স্বপন যে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন, তিনি বলেছেন ভয় মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করা হবে বলে জানিয়েছেন তিনি। কি দেখছেন সেটা আমরা শুনতে চাচ্ছিলাম। ভয় মুক্ত পরিবেশ এবং সাংবাদিকতার স্বাধীনতা, এই বিষয়গুলো কেমন হবে? এখানে বিষয়টা একটু লম্বা, আমরা চট করে সাংবাদিকতার স্বাধীনতা বলে ফেলি। এখানে দেখেন 3-4টা টার্ম যুক্ত: সংবাদের স্বাধীনতা, সাংবাদিকতার স্বাধীনতা, সাংবাদিকের স্বাধীনতা। তারপরে যদি 3টা বলেন তাহলে সংবাদ মাধ্যমের স্বাধীনতার কথাও বলতে হবে। অর্থাৎ ওখানে মালিক কর্তৃপক্ষ ইনভলভ। কথাগুলো সহজ, কিন্তু যেটা অপ্রিয়ভাবে 17 বছর একটা চর্চা কিন্তু হয়ে গেছে, বাজে ধরনের চর্চা, যে ভয় পাওয়ার আগে আমি নিজে একটু ভয় পাই, অথবা ভয় জয় করে আমি দলীয়পনা শুরু করে দেই। এতে করে ভয় নামে যে জিনিসটা আছে এটা আর আমাকে পায় না, বরং আমি বন্দনায় লিপ্ত হই। আমার কাছে বন্দনা হয়তো চায়ও না তারা, কিন্তু আমি সুমুটু হয়ে নিজেই একটু বন্দনা করি, একটু স্তুতি গাই। কেন গাই? হয়তো কেউ প্রাপ্তির মোহে গায়, কেউ না পেয়েও খুশি হয়। এটা কিন্তু এক চরম এক কষ্টকর বিষয় আমাদের প্রফেশনের জন্য। তো আমাদেরও এখানে উপলব্ধির বিষয় আছে, যেটা যদি এর পাল্লা বেশি ভারী হয়, জি, তাহলে তখন কি ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ? পাল্লা ভারী হবে না সেই প্রত্যাশা রাখবো। এই কারণে যে পরিণতি কিন্তু আমরা দেখেছি, যারা এটা করেছেন তাদের কেউ কেউ এখন দেশ ছাড়া, কেউ কেউ কারাগারে আছেন, কেউ কেউ নানান জায়গায় লুকিয়ে আছেন, পথে ঘাটে মাঝে মধ্যে দেখা হয়। তারা হাতে গোনা কয়েকজন লোক এই কাজটি করে বাকিদেরকে কিন্তু অনিরাপদ করে গেছেন। এতে করে ভয় শব্দটা আমাদের মধ্যে কিন্তু পোক্ত হয়ে জেগেছে, আলোচনাও বেশি হচ্ছে। তো তথ্যমন্ত্রী মহোদয় তার জায়গা থেকে বলেছেন, ভয়ে আমরা সবাই থাকতে থাকতে এমন একটা অভ্যস্ত হয়ে গেছি, এটা অপ্রিয় সত্য। অনেকটা সার্কাসের ঘোড়া বা বাঘের মতো বেঁধে রাখা হয় কিছুক্ষণ, এরপরে রশিটা খুলে দিলেও সে ওই জায়গাটার বাইরে আর যায় না। তো যেহেতু আমরা মহৎ পেশা, আমাদেরকে জাতির বিবেকও বলা হয়, তো এই বিশেষণটা, এই আদরটুকু, এই সম্মানটুকুর কথা বিবেচনা করে যদি আমরা আমাদের পেশাদারিত্বের জায়গায় আসি, নিশ্চয় ভয় আমাদের থাকবে না। ধন্যবাদ আপনাকে রুবিন হোসেন প্রিন্স। রুবিন ফারহানা কালকে শপথ নেওয়ার পর কিছু কথা বলেছেন। সংসদে এবার আওয়ামী লীগ নেই, এটাকে কীভাবে দেখেন প্রশ্ন করা। সংসদে শপথ গ্রহণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন যে আসন থেকে সন্ত্রাসী নির্বাচিত এমপি রুবিন ফারহানা
এবার দেশে 30% মানুষের রিপ্রেজেন্টেশন থাকবে না, এটা মাথায় রেখেই আমাদের সংসদে বসতে হবে। তিনি সম্ভবত আওয়ামী লীগের কথা বলেছেন, আওয়ামী লীগের 30%। আমার প্রশ্নটা হলো, আওয়ামী লীগের যারা আমরা 30%-এর কথা বলি, 30% ভোটের কথা বলি, তারা কি ভোট না দিয়েছিল এবার? আচ্ছা, আমি ওইটা বলেই একটু আগে যে আলোচনা করলাম ছোট্ট একটু পার্ট নেই, ওটা আমি অল্পতেই সেরে দিই। কথা তো ঠিকই যে আমাদের এইবারে যে নির্বাচন করলাম তাতে বিরাট অংশ মানে কি বলবো, যে বিরাট অংশ দলই, আপনি যদি আমাদের নিবন্ধনকৃত দল হিসাবে বলেন সেটা নাই। এবং ভোট যেটা দেখানো হচ্ছে, আমি দেখানো হচ্ছে শব্দটা কেন বলছি এটা বোধগম্য, যে 59 এই জায়গায় তাতে তো টিআইবি অলরেডি এগুলো বলছে টলছে, এটা দেখা যাবে। আমার আছে এটা আচ্ছা, তাহলে আরেকটুও বলে দিই, যেমন আগেই আমাদের আপনাদেরই পরিচিত বুঝবেন, আমাদের আলাদা নাই, কিন্তু একটা জায়গা থেকে যেটাকে আমি আফোল্ড করে দেখতাম, তাতে যেমন একটা ভোট হিসাবে এরকম জানা গেছিল যে তাতে প্রায় 25% তখন বলেছে, মানে আমাদের একটা গবেষণায়, যে তারা ভোট দেবে না, এবং 17% বলেছিল আওয়ামী লীগ থাকলে ভোট দিতে যেতাম, বোঝার জন্য। তখন 34% আমাদের ওই জায়গাতে তারা ছিল বিএনপি, আর প্রায় 20% জামাত ছিল। তাহলে আপনি 17 আর 25কে তো নেগলেক্ট করতে পারেন না। তা সেইটা সময় বলে দেবে যে কিভাবে পার্টিসিপেটরি হবে। ভোটে অনেকে গেছেন, ওইটা আপনি দেখবেন যে এই যে আওয়ামী লীগের নেতারাও যে পরে ভিডিও টিডিওতে বলছে, তারাও কিন্তু এই কথা বলেছে যে আমরা তো পরে প্রতিরোধ করতে বলিনি, অনেকে গেছে স্থানীয় স্থানীয়। সুতরাং সেটা ফলাফল তো আমরা দেখলাম পরের দিন বিভিন্ন কার্যালয় টার্যালয় খুললো, তাতে মানে কি বলবো, যে সবাই আসছে এটা বলা যায় না, আসেনি তাও বলা যায় না। আমি তো সেটার জন্য অপেক্ষা রেখে দিই। কিন্তু আমি ছোট দুইটা মন্তব্য খালি করি। একটা হচ্ছে এটা গুরুত্বপূর্ণ আলোচনা যেটা করছেন। দেখেন, আমি সরকারের সামনে চ্যালেঞ্জ এইটা নিই, কারণ এটা জানি যে যাদের কথা বলছি মুক্তিযুদ্ধের বিরোধী, এগুলো আমরা বলতে পারি, বলবোই অবশ্যই, কিন্তু তারা তো শক্তি অর্জন করেছে, সেইটা তো হিসাবে রাখতে হবে। এইখানে আমি দেখি একটা পলিটিক্যাল চ্যালেঞ্জ আমাদের তো আছেই, আমরা যারা বাইরে আছি, আমি বাইরের কথা বলছি না, সরকারের কথা বলছেন। দেখেন, বিএনপিও শেষে তো মুক্তিযুদ্ধকে আফোল্ড করে তার ভোট চাইতে হয়েছে। এবং আমি তো বলি, আমাদের বামপন্থীদের ভোট যা ছিল কমে গেছে, তার বিরাট অংশ শেষে মনে করছে দেশটা আগে বাঁচাই, ওইদিকে চলে গেছে। আমার সমর্থক বাহিনী আমাকে ভোট না দিয়ে এটা করেছে, আমাকে বলেছে যে ভাই ভোটের গেলে যে ভাই এবারের বাদ দেন, দিতে পারবো না, আমি যে অঞ্চলে থেকে এই অঞ্চলে। তা যাই হোক, আমি বলছি সেই চ্যালেঞ্জের জন্য 2-3টা জিনিস আছে, ব্যাখ্যা না করে বলি। একটা হচ্ছে তাকে তো সেই পলিটিক্সটা তাহলে করতে হবে, করে তাদের পলিটিক্যালি পরাজিত করতে হবে এই রাজনৈতিকভাবে। এটা কিন্তু এই সরকারের সামনে চ্যালেঞ্জ, এইটা একটা। আর একটা, এইটাকে আমি পজিটিভই দেখতে চাই, যেটা হচ্ছে, যদিও আমি মনে করি যে অনেক সময় আমাদের রাজনীতিবিদরা দুই একটা এমন এমন কাজ করি, মিডিয়ার কাভারেজ টাভারেজ, এটা যার যেটা কাজ সেটা করতে দেওয়াই উচিত। আমি যখন রাষ্ট্র পরিচালনা করব, আমার কাজ সেইটা হবে। আপনি যখন এইখানে অ্যাঙ্করের দায়িত্ব পড়েছে, ওটাই তো প্রধান। সুতরাং আপনি ওইখানে যে একটু মাহাত্ম গেথে নিজেই ওইটা কি বলে, যে দড়িতে গিরে দিচ্ছেন, এইটা মাহাত্ম গাওয়ার কিছু আছে বলে আমি মনে করি না। কিন্তু পজিটিভ যেটা বলি, দেখেন, ওই যে ভাই একসময় তো ছাত্র আন্দোলনের তো আমরা ছিলামই, তাই একসময় দেখবেন যে যখন ছাত্র আন্দোলনের কথা উদাহরণ দিয়ে এখানে রাজনীতিতে বুঝবেন, দেখা গেল ছাত্র ইউনিয়ন তার শক্তিশালী হয়ে মেধার চর্চা করছে, তখন ছাত্রলীগ ছাত্র দল, এটা রাজনীতি, যদি ছাত্র ইউনিয়নটা উপরে থাকে, ওইখানে কিন্তু মেধার কাজই তাকে কিছুটা হইলেও করতে আসতে হয়েছে। কিন্তু হ্যাঁ, প্রভাবিত করে, এবং ওইটাই তাকে আসতে হয়, একটু লেখাপড়া করেই তার জায়গা বলতে হয়। আবার যখন একটা লাঠি নিয়ে আসে, তখন পাল্টা লাঠি আনতে হয়। তা সুতরাং এইখানে উত্তপ্ত, হ্যাঁ সংসদ থাকুক, আমি রাজপথ উত্তপ্ত থাকবে না আমি তা বলি না, কিন্তু অবশ্যই ন্যায়সঙ্গত জায়গায় থাকতে হবে, জনজীবনের সংকট সেটা আছে। কারণ ওইটা প্রথম দিন থেকে বলছি, রাজপথে ভাই আমিও তো থাকবো। কারণ রাজপথ নিয়ে সমস্যা না, সমস্যা হবে, সমস্যা না, আমি বলি যে এটাকে পজিটিভ দেখতে হবে, যে ওইখানে যদি যে কাজটা করে সরকার, যাতে ওই কাজের বিবেচনা করেই তারাও দায়িত্বশীল আচরণ করে। যেমন এটা তো আমি খুবই কারেক্টলি বলি, কতদিন ধরে আমরা বলছি, আমি তো কত বক্তৃতা করছি যে আমরা ক্ষমতায় গেলে কি বলে, জালনা দরজায় পর্দা থাকবে না আমাদের এমপিদের, এবং শুল্কমুক্ত গাড়ি তো দূরের কথা কিছুই নেব না, এবং এইখানে এসে আমাদের ওই হোস্টেলেই তারা থাকবে ওই কাজের জন্য, এবং এই সময় ব্যবসা বাণিজ্য তার পরিবারের সবার সাথে বন্ধ থাকবে। এক ধাপ ওইটা কারেক্ট হলে তো হয়েছে, বেস্ট। এবং বিএনপিওর সাথে সাথে বলেছে, এটা অফকোর্স পজিটিভ। আমরা এই ধরনের কতগুলো পজিটিভ ট্রেনও যদি সেট করতে পারি, কিন্তু এক ধাপে তো এটা আমরা বলছি, কিন্তু ন্যূনতম গণতন্ত্রের পথে যাত্রা, কাল পরশু হয়ে যাবে, নট দ্যাট, কিন্তু ওইটাও যদি আমরা করতে পারি, সেটা কিন্তু পরবর্তীর জন্য এবং দেশের জন্য একটা ভালো। কে কতদিন ধারণ করে সেটা বিষয় আপনি একটু বলার চেষ্টা করেছিলেন টিআইবি রিপোর্টের কথা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তত 40% আসনে একাধিক অনিয়মের চিত্র দেখা গেছে বলে জানিয়েছে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি।
টিআইবি সোমবার দুপুরে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ও হলফনামা ভিত্তিক পর্যবেক্ষণ শীর্ষক এই প্রতিবেদনে বলা হয়, দৈব চয়নের ভিত্তিতে ৭০টি আসনে নির্বাচন পর্যবেক্ষণ করে অনিয়মের চিত্র দেখতে পেয়েছে টিআইবি। অর্থাৎ যে ৪০% আসনে অনিয়মের কথা বলা হচ্ছে সেগুলো মোট ৩০০ আসনের ৪০% নয়, বরং ৭০টি আসনের মধ্যে ৪০%। তাহলে টিআইপির রিপোর্ট যদি সত্য হয় তাহলে নির্বাচনটা কেমন সুষ্ঠু হলো? না, আমি এক কথাই বলি, দেখেন আমরা অনেক সময় যখন বলি অবাধ সুষ্ঠু, এই কথার সাথে শেষে কিন্তু আমাদের বলতে হয় গ্রহণযোগ্য। গ্রহণযোগ্যটা কেন বলি জানেন? আমি আমারটা বলি, আমরা কিন্তু অনেকদিন ধরে বলে সেবার একটু এই জায়গায় চলে আসি যে নির্বাচন ব্যবস্থাটা ধ্বংস হয়ে গেছে, একটা আমূল পরিবর্তন করে নির্বাচনের জায়গায় যাওয়া দরকার। আমরা কিন্তু সেটা পারি নাই। আচ্ছা, আমূল সংস্কার কাগজে কলম লিখলে কালকেই পারতাম, আমিও তো মনে করি না, কারণ সমাজটা শ্রেণীবিভক্ত রাখলে ওটা পারা যাবে না। তাহলে ন্যূনতম গ্রহণযোগ্য জায়গায় যেতে হবে। তাহলে এই যে নির্বাচনে দেখবেন সেই দিকে এসে আমরা কিন্তু বলার চেষ্টা করছি, আমি তো একাধিকবার বলেছি যে দেখেন এইখানে ভোট দেওয়ার একটা সুযোগ হলো, কিন্তু ভোটে দাঁড়ানোর অসমতা কিন্তু থেকে গেল। টাকা ছাড়া ভোটে দাঁড়ানো যায় না, সংস্কার আলোচনা করতে পারে নাই। তারপরে দাঁড়ানোর পরে এনিহাও জেতার জন্য আমরা শেষে বলছিলাম এখন তাহলে বুথ দখল টকল একটা থাকবে, ওইটাও যদি আপনি কিছুটা ঠেকাইতে পারেন, কিন্তু চলে আসবে রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, ওই জায়গায় আপনি ম্যানিপুলেট পারবেন কিনা। কারণ আমরা জানি অন্তর্বর্তীকালীন সরকার থাকলেও এখানে নানা মত পথের লোক ছিল, বিভিন্ন জায়গায় প্রিসাইডিং অফিসার অন্যরা যারা হয়েছে তারা কোন মতের লোক জানি, রিটার্নিং অফিসার জানি। আমরা বলেছিলাম ওইটাকে রদ করেন, সবটা হয়নি। যেমন ধরুন বোঝার জন্য বলি, আমি এটা নিয়ে অত কোশ্চেন করতে চাই না বলুন, আমি যখন ভোট দিতে গেলাম যে কেন্দ্রে অবশ্যই ভোট দিয়েছি, আমি তো বলি 18 ভোট দিয়েছিলাম তো আমি, কিন্তু পরে জানলাম যে রাতে ভোট হয়েছে। সেজন্য আমি দেখলাম যে আমাকে বাদ দেন, আমি অন্যদেরটা আগে খেয়াল করলাম যে ছবিটা দেখে একটু ভালোভাবে মেলানোর থেকে না আমার এটা জিতছে, এবং অযাচিত হয়ে একজন জিজ্ঞেস করলে আপনার বাবার নাম কি, তো ওর এইটা বুদ্ধিও নাই ছেলেটা। যাই হোক, সরি, আমি তার প্রতি সম্মান রেখেই বলছি, আমি কাউকে অসম্মান করতে চাই না, যে যদি কেউ ভুল ভোট দিতে আসে 2 নম্বরই করে, ও তো বাবার নামটা মুখস্থ করে আসে। তো এইখানে যে মিলানোর ছবি দেখে নিশ্চিত কি না দেখে করার, এইটা প্রথম একটা কিছু ব্যত্যয় হওয়াটাই স্বাভাবিক হয়েছে। এটা আমরা দেখছি ব্যালট নিয়ে আগের দিন থেকে সন্ধ্যায় যেটা শুরু হয়েছে। সুতরাং টিআইবির এটা তো যথাযথই। তাতে করে ওই যে বললাম, আমি আগে বললাম যে এইটা নিয়ে নানা কথা আছে। আপনি এই যে এখানে শুনলেন না যে 2 জনের এইখানে টানাটানি, তারপরে অনেক ঘটনা বলি। সুতরাং অনিয়ম যে হয়নি তা বলা যাবে না, কিন্তু এত সবের পরে ওই যে ন্যূনতম গ্রহণযোগ্য জায়গাটা ধরেই আমরা আগাতে চাই, এবং এইটা যদি আমরা এখন সুনির্দিষ্ট করে ফেলতে পারি, এবং আমি বলবো এই সরকারকেই এবং সবাইকে বলবো, আমি সহ অন্যদেরকে, যে এখন থেকে আসেন একটা বড় কাজ করি, নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের কাজটা শুরু করি। ধন্যবাদ। তাহলেই দেখবেন আগামীতে আরো অনেক বেশি আমরা সংকট দূর করে যেতে পারবো। ধন্যবাদ জনাব মোস্তফা কামাল। জি, ভাই একটু করে বলছিলেন যে আমি বলছিলাম যে রুবিন ফারহানের কথা, যে 30% অনুপস্থিতিতে নির্বাচন হয়েছে, কিন্তু আমরা যা দেখেছি বিভিন্ন এলাকা ঘুরে, আপনি নিজের এলাকায়, আমি আমার এলাকায় দেখেছি আওয়ামী লীগ লোকেরা অনেকে ভোট দিয়েছেন, এবং সে অনেকে বলছেন যে বিএনপি আসার কারণে আওয়ামী লীগের প্রত্যাবর্তন শুরু হওয়ার সম্ভাবনা আছে। কবে নাগাদ প্রত্যাবর্তন হতে পারে বলে মনে হয় আওয়ামী লীগ? যারা এটা বলছেন তারা মন গড়া বলছেন না, বাস্তব দৃষ্টিতে বলছেন। তো আবার আওয়ামী লীগের প্রত্যাবর্তন শব্দটার সাথে আমি আপত্তি করি। আওয়ামী লীগ তো নাই হয়ে যায়নি, একদম চিহ্নিত কিছু লোক পালিয়েছেন। এরা মোটামুটি আপনি যে কাউকে, কার্যক্রম তো নাই, ভালো কার্যক্রম আছে, নির্বাচনেও ভালো কার্যক্রম ছিল। আর বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগকে হাসিল করার জন্য, আয়ত্তে নেওয়ার জন্য বিএনপি এবং জামাতে ইসলাম প্রতিযোগিতা করেছে বিভিন্ন জায়গায়, কারণ ভোট তো দরকার। তো আপনি এটাকে ইতিবাচকভাবে নেন, যেখানে 17-18টা বছর ভোটে তো খুঁজতে হয়নি আপনার, কেউ ভোট দিল কি দিল না, কেউ কেন্দ্রে এলো কি এলো না, এটা ম্যাটার করেনি। এবার আমি ইতিবাচকভাবে দেখছি এই কারণে যে অনেক বছর পরে নির্বাচনে ওয়াদাও দিতে হয়েছে। গত 3টা নির্বাচনে কিন্তু প্রিন্স ভাই বোধহয় খেয়াল করেছেন, কোনো ওয়াদাও দিতে হয় নাই, ঠিক, যে আপনি ভোট না দিলেও চলবে। সেই তো এই ছোট্ট ছোট্ট সূচকগুলো যদি আপনি নেন, তারপরে কবর থেকে এসে কেউ এবার ভোট দিয়েছে, আমাদের কাছে কিন্তু এই তথ্য এখনো নেই। পাহারায় ছিল, অর্থ হলো কবর থেকে আসতে পারেনি। এরকম কিছু ভিডিও ভাইরাল হয়েছে। তো গত 3টা বার আমরা দেখেছি পরবার বা কবর থেকে এসেছে, আবার ভোট দিয়ে কোন ফাঁকে চলেও গেছে। তো এবার ওই ধরনের লক্ষণ আসেনি। আবার নির্বাচনে যে শতাংশের হিসাবটা আমরা বারবার বলছি, এটা 2টা পার্ট, একটা হচ্ছে নির্বাচনে আর একটা হচ্ছে সংসদে। আমাদের এখনো যেই প্রথাগত অথবা বিদ্যমান ব্যবস্থা, প্রিন্স ভাই, সম্ভবত 1% ভোট পড়লেও ভোটটা বৈধ হয়ে যায়। হ্যাঁ, বাস্তবিকতাই, ওটা কোনো সংখ্যা উল্লেখ নাই। তাহলে এবার যেহেতু অন্তত একটু মাত্রাগতভাবে বেড়েছে, আবার টিআইবি যে তথ্যটা দিয়েছে, আমি মনে করব গণতান্ত্রিক ব্যবস্থাপনায় তারা একটা ভূমিকা রেখেছে, চাপ তৈরি করেছে।
কোথাও কোথাও জামাতে ইসলাম যে অভিযোগ করেছে, কোথাও কোথাও বিএনপিও কিন্তু কাছাকাছি অভিযোগ করেছে, যে অভিযোগের অন্তত একটা অভিযোগ বক্স তো খোলা হলো, আপনি অভিযোগ করতে পারছেন। আগে তো অভিযোগের পর্বও ছিল না। তারপরে আসেন সংসদের বিষয়ে। সংসদকে কার্যকর করতে গেলে বা অন্তত আলোচনা গরম রাখতে গেলে অনেক লোক লাগে না। আমি এখানে উদাহরণ হিসেবে ৭৩-এর সংসদের কথা উল্লেখ করব। একা একজন সুরঞ্জিত সেনগুপ্ত গোটা সংসদকে কিন্তু কাঁপিয়ে দিয়েছেন। ওই আমলেও সরকারের নানান ত্রুটি বিচ্যুতি তিনি ধরেছেন। বাংলাদেশের সংসদীয় রাজনীতির ইতিহাসে তার এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ। তো এবার সংসদে যারা গেছেন, জামাতে ইসলামীর মধ্যে যারা গেছেন, শীর্ষ পর্যায়ের কয়েকজন তো দুর্দান্ত মেধাবী, সত্য তো। আবার এনসিপির থেকে যে ৪-৫-৬ জন গেছেন, তারা কথা বলে অভ্যস্ত, বিভিন্ন ত্রুটি বিচ্যুতি ধরে অভ্যস্ত। আর সেটা প্রয়োজনও সংসদীয় রাজনীতিতে। আপনাকে ছায়ার মতো লেগে থাকা, যেটাকে আমরা সুন্দর করে শেডো গভর্নমেন্ট বলি বা ছায়া সরকার বলি, প্রয়োজন আছে সেটার। অভিযুক্ত করাও উচিত, কারণ চাপে রাখার প্রশ্নে অভিযুক্ত করা কিন্তু অন্যতম একটা টনিক। আবার সেই ক্ষেত্রে যারা সরকারে থাকে তারা সতর্ক থাকে। একেবারে অবারিত হয়ে গেলে যা করলাম তাই নিয়ম, সংসদে যা ইচ্ছা তাই করলাম, এবার বোধহয় সেটা হচ্ছে না। কারণ প্রথম দিনের নমুনায় আমরা সেটা দেখতে পেয়েছি। তো এই অভিযাত্রা যদি অব্যাহত থাকে, যার কথা আনলেন একজন ব্যারিস্টার রুমিন ফারহানা, তিনিও সংসদকে প্রাণবন্ত করার প্রশ্নে, উত্তপ্ত রাখার প্রশ্নে বেশ একাই অনেক। একাই তো যথেষ্ট। তার সাথে নিশ্চয়ই তিনি আরো সহযোগী পাবেন। সেটাকেও আমরা নেতিবাচকভাবে না দেখে ইতিবাচক। ইতিবাচকভাবে দেখতে পারি। আর রাজপথের যেটা, সেটা উত্তপ্ত থাকবেই। যেমন আমার সামনে যেহেতু প্রিন্স ভাই আসেন, এই জন্য বলতে হয়, বাংলাদেশে এখনো মানুষের কষ্টের কথা, বিশেষ করে শ্রমজীবীদের কষ্টের কথা ওরা সেই। বলতে আগে পল্টন মোড়েই আসে। সিপিবি নেতাদের কাছে ওরা মনের কথা বলে, অন্তত অভিযোগটা দেয়। সেই। তারা হয়তো রাজনৈতিকভাবে ভোটের রাজনীতিতে বা সংসদের রাজনীতিতে তারা ধরেন ফেল করেছেন বলা চলে, ঠিক। কিন্তু কষ্টের কথাটা তাদের কাছে আগে এসে বলে। তারা আবার এগুলো নিয়মিত বলে। আমরা তো আজকে ডিউটি ফ্রি গাড়ির কথা বিএনপি বা জামাতে ইসলাম বলছি, তারা অনেক আগ থেকে বলছেন। এবং অনেক আগ থেকে তারা আরেকটা কথা বলছিলেন, যেটা গত কয়েকদিন আবার উচ্চারণ হচ্ছে না, আশা করি আবারও হবে, যে এমপি মহোদয়রা তারা আইন নিয়ে থাকবেন, থাকবেন শুধু এই যে তারা বললাম আইন নিয়ে থাকবেন। তাদের নামে তো এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, তারা গম নিয়ে থাকবেন না, আশা করি তারা রড সিমেন্ট নিয়ে থাকবেন না। নিশ্চয়ই এই আলোচনাও আবার আসবে। নির্বাচনের আগে কয়েকদিন এই আলোচনাটা একটু গরম হয়েছিল, আমরা আশা করেছিলাম যে এবার এটা নিয়ে কথা হবে, কিন্তু না, খেয়াল করলাম যে ওই পুরনো বন্দোবস্ত, কে রাস্তা করে দিবেন, কে ব্রিজ করে দিবেন, এসব আলাপটা বেশি হয়ে গেছে। আবার নির্বাচনের টাকার বিষয়টা প্রিন্স ভাই গত কয়েক বছরের তুলনায় এবার বোধহয় বৈধতা বেশি পেয়েছে। হ্যাঁ, পেয়েছে। প্রকাশ্যে টাকা দেয়া, বিকাশে টাকা দেয়া, সেই। দান দেন আর অনুদান দেন আর ভিক্ষা দেন প্রকাশ্যে, সেটারও নিশ্চয়ই আলোচনায় আসবে, আসবে। যে টাকাকে কেন প্রাসঙ্গিক করা হচ্ছে নির্বাচনে এত বেশি করে। জি জি, ধন্যবাদ অসংখ্য। রহিন হোসেন প্রিন্স, একটি কথা বলে আমি হয়তো শেষ প্রশ্ন এটি, বিগত পতিত সরকার আমলে আমরা দেখেছি অর্থনীতিতে ভঙ্গুর অর্থনীতি পেয়েছে, যদিও বারবার ডক্টর ইউনূস সেই কথাই বলেছেন। এবং সে এবার নতুন করে অর্থমন্ত্রী হলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন এভাবে, অর্থনীতিতে গণতন্ত্র আনতে হবে, পরিবেশে অর্থনীতি নষ্ট হয় এমন কোনো প্রকল্প বর্তমান সরকারের আমলে নেওয়া হবে না। তিনি এই কথা বলেছেন, কর্মসংস্থান তৈরি হবে এমন প্রকল্পে বিনিয়োগ করা হবে। এই নতুন অর্থমন্ত্রী অর্থনীতিতে নতুন করে আসার আলো কতটা দেখাতে পারবে বলে মনে হয়? না, দেখুন, আমি একেবারেই মানে আমি পিন পয়েন্ট আলোচনায় যাই আর কি। একটা তো আমাদের সাথে একটা বড় ডিফারেন্স এই জায়গাটায় হয়ে যায় সবার, যে আপনি যে ইকোনমিটা চিন্তা করছে টুয়ার্ডস কোনটা, লক্ষ্যটা কি। আপনি যদি একটা শুধুমাত্র পুঁজিবাদী কাঠামোর মধ্যে রাখতে চান, অনেক সময় ইচ্ছা করলেও পারবেন না। কিন্তু মুক্ত বাজার মানে পুঁজিবাদীর যে সামনেটা চলে আসে, সেইখানে যে কতগুলো পজিটিভ কাজ করা যায় না তা না, আমি কতকগুলো বলেছি। ধরুন বোঝার জন্য বলি, এই যে কর্মসংস্থানের ক্ষেত্র তৈরির প্র্যাকটিক্যাল যখন যেটা প্রয়োজন সেটা আপনি করতে গেলে কিছুটা আগাইতে পারবেন। আপনি সামাজিক বেষ্টনী খাতের টাকা আপনি খালি বরাদ্দটা চিন্তা করি আমরা, কিন্তু বরাদ্দর কত পার্সেন্ট দুর্নীতিমুক্তভাবে ব্যবহৃত হচ্ছে সেটাই কিন্তু বড় বিষয়। মানে এই রকমের কতগুলো জায়গায় যদি আপনি সুনির্দিষ্ট করতে পারেন, এবং আপনাকে যদি প্রথমেই একেবারে চিন্তা থেকে যে তথাকথিত পপুলিস্টিক জায়গা থেকে এই কাজ না দিয়ে আমি পিপল ওরিয়েন্টেড জায়গায় এই জায়গায় দেবো, আমি যার জন্য এটা বলছি যে এইখানে তিতুমির সহ অন্যরা যারা আছেন তারা যদি ভূমিকা নেন সেইটা আমরা দেখার পক্ষে। আমি এখানে একটা ব্যক্তিগত স্মৃতিচারণ করি, যদি তারা, আমি সাধারণত এগুলো করি না, কিন্তু জানি না ওনার কারণে আজকে করছি কিনা, আমি পরিষ্কার বলে দিই, শুনলে শোনার জন্যও বলি না। নভেম্বর মাসে একটা সাংবাদিকদের অনুষ্ঠানে বিএনপির জেনারেল সেক্রেটারি ফখরুল ভাই, উনি আমাদের সিনিয়র, ওনার সাথে কথা ছিল, উনি আমাকে খুব আকস্মিকভাবে অনেক আলোচনা এটা বললেন যে আপনারা তো অনেক লেখাপড়া করেন,
দেশের যে ইকোনমির পজিশন, আমি তো আর সোশ্যালিজম করবো না, এইটার কাঠামোর মধ্যে কিভাবে ভালো করতে পারি, যদি কোনো বুদ্ধি টুদ্ধি থাকে বললেন আমাদেরকে, দেখবো। আমি আমার কাছে শোনার ব্যাপার বলছি না, ওনারা যদি তার মানে যদি ওনারও ওই পজিটিভ চিন্তা থাকে এবং বুদ্ধি নেওয়ার তাগিদ বোধ হ্যাঁ, করেছেন। তাগিদ থাকে, যদি একেবারে বলেছিল, এটা আমি তারিখ 25শে নভেম্বর ওই যে টেলিভিশন সাংবাদিকদের একটা দীর্ঘ ওনার সাথে আমার আলাপ চাই, অনেক বিষয় আলোচনা হয়েছে, অনেক পজিটিভ আলোচনা। তো এইটুক যদি হয় তাহলে এই কাঠামোর মধ্যেও কিছুটা অগ্রগতি করা যাবে না, আমি তা মনে করি না। এই সাথে প্রবক্তা আরেকটা কথা বলি, যেটা আমি মনে করি ইকোনমির সাথে সম্পর্কিত, দেখবেন অনেক সমস্যার সমাধান হবে। ভাই যেটা বললেন, আমি দেখলাম ফখরুল ভাই বলছেন যে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন হবে। জি। ফার্স্ট বলতে হবে, আমি সংবিধানে যা আছে স্থানীয় সরকারকে দক্ষ দুর্নীতিমুক্ত স্বাধীন প্রতিষ্ঠানে রূপান্তরিত করলাম, স্থানীয় সরকার হবে, জি। পার্লামেন্ট মেম্বার হস্তক্ষেপ করবে না। আপনি যদি এই ধারায়, তখন দেখবেন পরিকল্পনা বাস্তবায়ন এবং অগ্রাধিকার ভিত্তিতে পরিকল্পনা, আপনি এই যে ইকোনমির অগ্রগতির অনেক সমস্যার সমাধান আপনি করতে পারবেন। জি, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ আলোচনায় ছিলাম তারেক রহমানের শুরু, ইউনূসের বিদায়, সেই সাথে আরও সমসাময়িক বিষয় নিয়ে আমরা আলোচনা করবার চেষ্টা করেছি। এই প্রাণবন্ত আলোচনায় যারা ছিলেন, মোস্তফা কামাল সিনিয়র সাংবাদিক ও লেখক ছিলেন, রহিন হোসেন প্রিন্স সাবেক সাধারণ সম্পাদক, সিপিবি, দুজনকে অসংখ্য ধন্যবাদ, প্রাণডালা অভিনন্দন আজকে অনুষ্ঠানে সময় দেবার জন্য। দর্শক, আপনারাও ধৈর্য ধরে আমাদের অনুষ্ঠানে যুক্ত থাকবার জন্য আপনাদের প্রাণডালা অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করতে, সেই সাথে আগামীকাল একই সময়ে আমাদের চ্যানেলের সংলাপ অনুষ্ঠান দেখার আমন্ত্রণও জানাচ্ছি। ভালো থাকবে সবাই।